নমস্কার, এচিভার্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা গত ক্লাস থেকে শুরু করেছি আমাদের একটি বিশেষ সিরিজ, যেটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। তো আজকে আমরা আমাদের 2017 পেপার ওয়ানের যে অঙ্কগুলি এসেছে সেগুলি আমরা সলভ করব, এখানে একদম বিস্তারিত আলোচনা করব। তারপর তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, সেই সঙ্গে কমেন্টের মধ্যে জানাবে তোমাদের যদি কোনো ডাউট থাকে, এবং বিশেষ কোনো টপিক যদি আলোচনা করতে লাগে বা বিশেষ কোনো ইয়ারের বা বছরের যদি প্রশ্নপত্র আমরা আলোচনা করতে প্রয়োজন লাগে, তোমরা কমেন্টের মধ্যে জানাবে। ধন্যবাদ। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, দেখো আমাদের আজকের প্রথম প্রশ্ন কি আছে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় উৎপন্ন চারটি কোণের যে কোনো তিনটি কোণের সমষ্টি 290 হলে কোন চারটির পরিমাপ কি হবে? দেখো কি বলেছে, যে আমাদের দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে আমাদের তিনটি কোণের সমষ্টি দেওয়া আছে কত? 290। ঠিক আছে, আচ্ছা আমরা যদি বলি এই চারটি কোণের সমষ্টি কত? 360। ঠিক আছে, তিনটি কোণের সমষ্টি কত? 290। তাহলে আমাদের এই যে চতুর্থ কোণটি কত হবে? আমাদের 70। এবার দেখো, আমরা যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন এই বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণটার সমান সমান কি হবে? এতটুকু, এটাও কি 70 হবে। ঠিক আছে, তাহলে দেখো তিনটি কোণের সমষ্টি হলো 290, তাহলে একটি 70 হলে আর দুইটার কোণের সমষ্টি কত হবে? মাইনাস, আমি যদি 70 করে দেই তাহলে দেখো 220, অর্থাৎ 220 ডিগ্রি হবে দুইটা কোণের সমষ্টি। এবার এইটাও সমান, এটা কার সমান? এটার সমান। ঠিক আছে, তাহলে একটার মান কি হবে? 220/2, অর্থাৎ কত? 110 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি একটু দেখি যে এই কোণটা কত ডিগ্রি হবে আমাদের? 110 ডিগ্রি। এই কোণটাও কত হবে আমাদের? 110 ডিগ্রি। এটা হবে আমাদের 70 ডিগ্রি, এটা হবে আমাদের 70 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমাদের আনসার হবে বি। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে এখানে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ বি সমান সমান 135 এবং কোণ সি প্লাস কোণ 2বি সমান সমান 180 ডিগ্রি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, তাহলে আমরা প্রথম যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এখানে আছে আমাদের এ, এখানে আছে আমাদের বি, সি। ঠিক আছে, কি দেওয়া আছে? কোণ এ প্লাস কোণ বি সমান সমান 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ সি সমান সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আসবে কত? 45 ডিগ্রি। আচ্ছা, তারা আমাদের আরেকটি সম্পর্ক কি দেওয়া আছে? কোণ সি প্লাস কোণ বি 2বি সমান সমান হলো 180 ডিগ্রি। এখান থেকে দেখো, আমি যদি 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে হবে 2 কোণ বি সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ 2 কোণ বি সমান সমান হবে আমাদের 135 ডিগ্রি, এবং কোণ বি সমান সমান কি হবে আমাদের? কোণ বি সমান সমান হবে 135/2। ঠিক আছে, আবার দেখো কোণ প্রথমটা যদি লিখি এ প্লাস কোণ বি সমান সমান আমার 135 ডিগ্রি, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই সম্পর্কটা আর এই সম্পর্কটা একসঙ্গে যদি করি আমরা, কোণ এ সমান সমান কোণ বি সমান সমান হবে কত? 135/2। ঠিক আছে, ক্লিয়ার? আমি ক্যালকুলেশন করলাম না, আমি এতটুকু রাখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা ত্রিভুজের সম্পর্ক যদি দেখি, ঠিক আছে, কোণ এ প্লাস সমান সমান কোণ বি গ্রেটার দেন কোণ সি। ঠিক আছে, এবার আমরা ত্রিভুজে দেখি, বলা আছে এই কোণটা সবগুলি কোণ থেকে ছোট। তাহলে আমরা একটা সম্পর্ক জানি ত্রিভুজের ক্ষেত্রে, সবাই লিখে রাখবে। হ্যাঁ, আমি বলছি যে আমাদের ছোট ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু সবসময় ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, আবার দেখো সমবাহু সমকোণ সংলগ্ন যে বাহুদ্বয় সমান। ঠিক আছে, দেখো এখানে যদি আমি বলি কোণ এ, অর্থাৎ কোণ এ এবং কোণ বি সমান, তাহলে এই যে বাহুটা, এই বাহুটা সমান, অর্থাৎ এখান থেকে এই সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি এ সি সমান সমান এ বি। ঠিক আছে,
সরি, এ সি সমান সমান, এই দেখো এ সি সমান সমান বি সি, ঠিক আছে, বি সি। আবার দেখো অলওয়েজ লেস দেন কি হবে, এটা কি আমার সরি গ্রেটার দেন হবে এ বি, ঠিক আছে। এই হলো আমাদের পুরোটা সম্পর্ক কোণের থেকে, যে যে দুইটা কোণ ওই দুইটা কোণের বিপরীত বাহু আমরা বলতে পারি কি, কোণ এ এর বিপরীত বাহু হলো কোণ এ এর বিপরীত বাহু বিসি, আর কোণ বি এর বিপরীত বাহু হলো এসি, তাহলে এসি সমান সমান বিসি, আর কোণ সি এর বিপরীত বাহু হলো এবি, এবিটা সবসময় আমাদের ছোট হবে, ঠিক আছে। এবার আমরা ম্যাচ করি, দেখো আমাদের প্রথম কি বলেছে, সি এ বা এসি গ্রেটার দেন এবি, এসি, এটাই হলো আমাদের প্রথম আনসার, ঠিক আছে। দেওয়া আছে যে সি এ অর্থাৎ এসি গ্রেটার দেন এসি গ্রেটার দেন অলওয়েজ এবি, ঠিক আছে, ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, চিত্র দেওয়া আছে, চিত্রের বলা আছে যে কোণ দেওয়া আছে ও এ বি সমান সমান 120 ডিগ্রি, আর কোণ ও সি ডি সমান সমান কত হলো আমাদের 140 ডিগ্রি। তাহলে কোণ এক্স এর মান নির্ণয় করতে বলা আছে, যে আমার এখানে এই কোণের মান, দেখো এটাকে আমরা ও এ কে বর্ধিত করলাম, ধরো বর্ধিত করলাম, আবার সিডি কে বর্ধিত করলাম, ঠিক আছে, বর্ধিত করার পর এই আসলো। তাহলে দেখো আমাদের এখানে যদি আমি একটা ধরি পি, ঠিক আছে, এখানে ধরলাম আমি কিউ, এখানে ধরলাম আমি আর, ঠিক আছে, আমার ও পি সি একটা ত্রিভুজ হলো। এবার আমাদের প্রশ্ন, এটা আমি কিভাবে বুঝলাম যে আমাদের এটা বর্ধিত করতে লাগবে, ঠিক আছে। প্রথমে মনে রাখবে, যখন আমাদের কোন সম্পর্কিত কোনো সমস্যা আসবে, তখন আমরা প্রথমে চেষ্টা করব কি, যে সরল কোণ, একটা হলো আমাদের সরল কোণ, আরেকটা হলো আমাদের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ঠিক আছে, ত্রিভুজের কোণের সমষ্টি, ত্রিভুজের কোণের সমষ্টি, এই দুইটার আমরা ব্যবহার করার চেষ্টা করব। প্রথমত মনে রাখবে, মোস্ট অফ দ্য টাইম এই দুইটার উপরেই আমাদের শেষ হয়ে যাবে, সমস্যাটার সমাধান হয়ে যাবে। যেমন কত, এটার সমষ্টি কত 180 ডিগ্রি, এটার সমস্যার সমাধান কত 180 ডিগ্রি, এই দুইটাকে আমরা বেশিরভাগ ব্যবহার করব, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে এটা সমান্তরাল এটা, তারপরে এইভাবে দেওয়া আছে, তখনই কি আমরা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, ঠিক আছে। এবার দেখো এটা কত ডিগ্রি আমাদের 140, আর এটা কত আমাদের 40 হবে। কেন 40 হবে, টোটালটা কি আমাদের সরল কোণ, ঠিক আছে, পি ও পি সি ডি কি আমাদের সরল কোণ, তাহলে এই কোণটা কত হবে আমাদের 40 ডিগ্রি, ঠিক আছে। তারপর এই কোণটা কত হবে, দেখো দেখো এটা যদি 120 হয়, এটা এটা সমান্তরাল এটা, এই সরল রেখা, অর্থাৎ এটা কি আমাদের একান্তর কোণ, ঠিক আছে, বিপরীত একান্তর কোণ, তাহলে এটাও কি হবে আমাদের 120 ডিগ্রি হবে। এটা যদি 120 হয়, এটা কত হবে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে, কোণ 60 ডিগ্রি। এবার দেখো এক্স সমান সমান কি হবে 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। কেন, মনে রাখবে আমাদের যদি কোনো ত্রিভুজের, ঠিক আছে, ত্রিভুজের আমার বহিস্থ কোনো কোণ যদি আমি এটাকে এক্স ধরি, এই দেখো এখানে চিত্রটা আমার এরকমই, এটা হবে আমাদের 40 ডিগ্রি, এটা হবে আমাদের 60 ডিগ্রি। মনে রাখবে ত্রিভুজের বহিস্থ কোনো কোণ, আমরা ত্রিভুজের এখানে কি লিখবো, ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোনো কোণ, বহিস্থ কোণ সমান সমান বিপরীত বিপরীত অন্তস্থ কোণের দ্বয়ের সমষ্টি সমান, অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে, সমষ্টির সমান। মনে রাখবে এই জিনিসটা। তাহলে কি এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, সুতরাং এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে আমাদের আনসার, অপশান সি, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলা আছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 24 সেমি, ঠিক আছে, ঘনকের ধার কয়টি, ঘনকের ধার সমান সমান 12টি, ঠিক আছে, যে কোনো ঘনকের বা আয়ত ঘনক আমরা যদি বলি তার ধার কয়টি 12টি, ঠিক আছে, প্রত্যেকটি ঘনকের ধার সমান, অর্থাৎ 12a সমান সমান হবে 24, এ সমান সমান হবে 2, ঠিক আছে। তাহলে ঘনকের ঘনফল, ঘনফল মানে কি, ঘনফল মানে আমাদের আয়তন, ঠিক আছে, আয়তন। তাহলে আয়তন কি হবে আমাদের, আয়তনের সূত্র এ কিউব
সমান সমান কি হবে 2 কিউব ইকুয়াল টু 8 ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হবে আমাদের অপশান বি। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে এইচ মিটার দীর্ঘ এবং আর মিটার ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে আর মিটার ব্যাসের সমান 6টি নিরেট গোলক সহ লৌহ গোলক তৈরি করা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, দেখো এখানে যেটা আমরা বললাম, এখানে মনে রাখবে যখন এরকম লোহাকে গলানো হয় তখন আমরা যেটা ব্যবহার করব, যে সূত্রটা, সেটা হলো আমাদের আয়তন। ঠিক আছে, দুটো ক্ষেত্রে আয়তন অবশ্যই সমান হবে। ক্লিয়ার? এবার দেখো আমি যদি প্রথম ক্ষেত্রে ধরি, প্রথম ক্ষেত্রে আমাদের কি আয়তন কি হবে? প্রথম ক্ষেত্রে সেটা ছিল আমাদের কি একটি লৌহ দণ্ড, যেটা আমরা বলবো চুং। ঠিক আছে, অনেকটা চুঙের মতো। এটাকে আমরা কি করলাম, আয়তন কি হবে? চুঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম আয়তন। এবার এখানে আর মিটার ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা কি হবে 2। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে আয়তন। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে গোলক। ঠিক আছে, গোলকের আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, কিন্তু এখানেও কি ব্যাস, তাহলে ব্যাসার্ধটা কি হবে আমাদের r/2। ঠিক আছে, এবার এটি কিউ দেখো, এটি কিউতে কি বলা আছে যে প্রথম ক্ষেত্রে আয়তন কি পাই r/2 হোল স্কোয়ার ইন্টু এইচ সমান সমান, ওইদিকে কি বলা আছে 6টি বানিয়েছে গুলো 6 ইন্টু 4/3। ঠিক আছে, পাই r/2 হোল কিউব। ক্লিয়ার? এবার দেখো এখানে এটা কেটে 3 দিয়ে 6কে থাকবে আমাদের 2, তারপর এখানে পাই ক্যান্সেল। তাহলে আমাদের কি থাকলো দেখো, এখানে থাকলো আর স্কোয়ার ইন্টু এইচ, পাই নিচে থাকলো 4 সমান সমান, এখানে কত থাকলো দেখো 8 ইন্টু আর কিউব বাই 8। ঠিক আছে, 8 ক্যান্সেল, এখানে আর স্কোয়ার কাটা থাকবে শুধু আর, তাহলে কি থাকছে দেখো তো h/4 সমান সমান আর। দেয়ারফোর আমাদের সম্পর্কটা কি চলে আসলো, h সমান সমান 4 আর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কি হবে বি। ঠিক আছে, যে h সমান সমান 4 আর। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো আমাদের একদম সহজ, প্রথমে দেখো আমাদের অর্ধগোলকের ক্ষেত্রফল, অর্ধগোলক। ঠিক আছে, গোলকের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল অবশ্যই মনে রাখবে, সমগ্রতলের ক্ষেত্রফল হলো 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর কেবলমাত্র গোলকের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার। তাহলে অনুপাত কি হবে 3 পাই আর স্কোয়ার অনুপাত 4 পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কাটা, আনসার থাকবে আনসার হবে 3:, আনসার হবে আমাদের 3:4। ঠিক আছে, অর্থাৎ অপশান সি। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, কোনো আয়ত্ত ঘনকের সন্নিহিত 3 তলের ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া আছে কত x, y, z বর্গ একক হলে আয়তঘনকটির আয়তন ঘন এককে কি হবে? ঠিক আছে, একটা জিনিস একটু দেখো, আমরা যখন একটি ম্যাচ বক্স বা দেওয়ালের কথা চিন্তা করব, ঠিক আছে, বা কোনো একটি আয়তঘনকের কথা চিন্তা করব, তখন দেখো আমাদের অনেকটা এরকম আসবে। ঠিক আছে,
এ হলো আমাদের একটি আয়তঘনক। এবার দেখো ভূমির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এল ইন্টু বি। ঠিক আছে, এল ইন্টু বি তাহলে কত ধরলাম আমরা এক্স। তারপর দেখো দেওয়ালের ক্ষেত্রফল কি হবে আমাদের? প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ বি ইন্টু এইচ, কত ধরলাম আমরা? ওয়াই। ঠিক আছে, আমাদের ভূমির ক্ষেত্রফল গেল, আমাদের এক দেওয়ালের ক্ষেত্রফল গেল। ঠিক আছে, তারপর দেখো আমাদের এই পেছনের যে দেওয়াল, ওই দেওয়ালের ক্ষেত্রফল কি হবে আমাদের? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্যটা কি এল, উচ্চতা কি এইচ, সমান সমান কত হবে আমাদের? ধরলাম জেড। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি তিনটাকে গুণ করি, অর্থাৎ এল এইচ ইন্টু এল বি ইন্টু বি এইচ সমান সমান কি আসবে? এক্স ওয়াই জেড। এবার এগুলিকে যদি গুণ করে লিখতে পারি আমরা এল স্কোয়ার এইচ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কি? এক্স ওয়াই জেড। তারপর দেখো এল এইচ বি, এটা সমান সমান কি আসবে আমাদের? স্কোয়ার সমান সমান এক্স ওয়াই জেড। তাহলে আমাদের কি আসলো বলো তো? এল এইচ বি এইটা সমান সমান আসছে কি? রুট ওভার অফ এক্স ওয়াই জেড। দেখো এই এল এইচ বি বা এল বি এইচ হলো আমাদের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমানই হলো আমাদের আয়তন। ঠিক আছে, মনে থাকবে প্রথম দিকে আমাদের ধারণা থাকতে হবে আমাদের এল ইন্টু এইচ ইন্টু বি অথবা এল ইন্টু বি ইন্টু এইচ বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে এ। ক্লিয়ার? তারপর দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যদি এ এবং বি এ বি এবং সি প্রত্যেকে একা একটি কাজ যথাক্রমে এক্স ওয়াই জেড দিনে সম্পন্ন করতে পারে, তবে ওই কাজটি তারা একত্রে কত দিনে করতে পারবে? দেখো প্রথমে একটু দেখি দক্ষতা, আমরা একটা শব্দ এখানে জানতে হবে আমাদের দক্ষতা। দক্ষতা মানে কি? এ একদিনে কতটুকু করে? ঠিক আছে, প্রথমে দেখো এ কাজ করে, এ সম্পূর্ণ কাজটি ধরলাম 1। ঠিক আছে, সম্পূর্ণ কাজটি করতে পারে সমান সমান এক্স দিনে। তাহলে আমরা যদি বলি এক্স দিনে কাজ করে, সমান সমান 1। ঠিক আছে, 1 হলো কি আমাদের সম্পূর্ণ অংশটা। তাহলে একদিনে কাজ করে সমান সমান কত হবে আমাদের? 1/x। ঠিক আছে, সেমভাবে একদিনে, ঠিক আছে, একদিনে ওয়াই কাজ করে কতটুকু? ওয়াই কাজ করে সমান সমান 1/y। ঠিক আছে, সরি বি, ঠিক আছে, বি কতটুকু কাজ করে? 1/y। তারপর দেখো সেম একদিনে সি কতটুকু কাজ করে? 1/z। ঠিক আছে, তাহলে দেখো একদিনে আমাদের এক্স ওয়াই এ বি সি টোটাল কতটুকু কাজ করতে পারে? টোটাল একদিনে এ বি সি টোটাল কতটুকু কাজ করতে পারে? 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, তাহলে আমি যদি একসঙ্গে করি তাহলে কি আসছে এক্স ওয়াই জেড, এখানে আসবে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তারা দেখো একদিনে কাজ করে এতটুকু। ঠিক আছে, এবার আমার সম্পূর্ণ কাজ করতে এইটুকু কাজ করে তারা টোটাল একদিনে। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আমি একটু ঘুরিয়ে লিখলাম, এক্স ওয়াই জেড এতটুকু কাজ করে, এইটুকু কাজ করে এক দিনে। ঠিক আছে, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ কাজ করে সমান সমান কি হবে? 1/xy
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা উল্টে হয়ে যাবে এক্স ওয়াই জেড, নিচে আসবে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি হবে আমাদের সি। ক্লিয়ার? তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটি নল দ্বারা 8 মিনিটে একটি জলাধার ভর্তি হয় এবং অপর একটি নল দ্বারা 16 মিনিটে ওই জলাধারটি খালি হয়। যদি নলটি দুটি নল একসাথে খোলা থাকে তখন কতটুকু সময় লাগবে ভর্তি হতে? ঠিক আছে, আমি যদি বলি জল পূর্ণ হয় সমান সমান কতটুকু 8 মিনিটে। ঠিক আছে, 8 মিনিট। তাহলে দেখো উল্টো যদি লিখি 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় সমান সমান 1/8 হবে এত অংশ, কারণ সম্পূর্ণ অংশ কত 1। ঠিক আছে, এবার দেখো জল খালি হয় 16 মিনিটে। ঠিক আছে, 16 মিনিটে। এবার 1 মিনিটে খালি হয়, 1 মিনিটে খালি হয় সমান সমান কি 1/16 অংশ। এবার দেখো একসঙ্গে খোলা থাকলে ঠিক আছে 1 মিনিটে পূর্ণ হয় সমান সমান দেখো আমাদের 1 মিনিটে পূরণ হচ্ছে কতটুকু পূর্ণ হচ্ছে 1/8, খালি হচ্ছে কতটুকু 1/16। তাহলে খালি মানে কতটুকু আমাদের পরে থাকবে 1/8, যতটুকু পূর্ণ হচ্ছে এর থেকে যতটুকু খালি হচ্ছে যে ওইটা যদি বাদ দিয়ে দেই তাহলে দেখো এখান থেকে আসবে আমাদের 16 2 মাইনাস 1 সমান সমান 1/16। ক্লিয়ার? এতটুকু পূর্ণ হচ্ছে 1 মিনিটে। ঠিক আছে, এবার যদি আমি একটু ঘুরিয়ে লিখি 1/16 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সম্পূর্ণ অংশ কত 1 অংশ পূর্ণ হয় সমান সমান কি হবে উল্টে যাবে 1/16 সমান সমান হবে 16 মিনিটে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের আনসার হবে কি আমাদের 16 মিনিট। ঠিক আছে, দেখো এখানে আমরা আরেকটা শর্ট ট্রিক ইউজ করতে পারি, মনে রাখবে যে আমরা বলা আছে যে 8 মিনিটে যতটুকু পূর্ণ হচ্ছে 16 মিনিটে কতটুকু খালি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি বলি আমার 8 মিনিট যদি চলতে থাকে 8 মিনিট যদি চলতে থাকে তাহলে কি আমাদের শুধু অর্ধেক মাত্র পূর্ণ হবে, কারণ 16 মিনিটে যদি আমার পুরোটা খালি হয়ে যায় তাহলে 8 মিনিটে কি অর্ধেকটা খালি হবে। আমি দুইটা নল যদি একসঙ্গে খোলা রাখি, যে আমরা এই একটা নল আমি যদি এটার মধ্যে দেখি আমার উপর দিকে একটা 8 মিনিট লাগছে, এখান দিয়ে 16 মিনিট লাগছে। ঠিক আছে, আমি তো শর্ট ট্রিকই করে ফেলবো। কিভাবে? 8 মিনিটে যতটুকু খালি হয় কতটুকু খালি হবে অর্ধেক পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে কি আরো 8 মিনিট লাগবে পরিপূর্ণ হতে, অর্থাৎ 16 মিনিটে এটা আমার পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, যদি 150 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, তবে রেলগাড়িটির গতিবেগ কিমি পার আওয়ার বা ঘন্টায় হবে। দেখো এই হলো আমাদের একটি খুঁটি, এটাকে একটা ট্রেন, ধরো এই ট্রেনটা আমার এখান দিয়ে অতিক্রম করবে, ট্রেনটার দৈর্ঘ্য কত 150। ঠিক আছে, 150 মিটার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বেগ কি, বেগ বা গতি সমান সমান কি হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতি সমান সমান কি হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কত সেকেন্ড? 12 সেকেন্ডে কতটুকু যায় 150 মিটার। ঠিক আছে,
এবার এটাকে কিমি পার আওয়ারে নিব। এটাকে যদি আমরা 150, এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তখন এটা আমার কিমিতে চলে যাবে। এটা আমার হয়ে গেল কি কিমি। এবার দেখো নিচে আমাদের সেকেন্ড কত আসছে 12 সেকেন্ড। 12 সেকেন্ডকে যদি আমি ঘন্টায় নিতে চাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার 60 দিয়ে ভাগ করলে আসবে আমাদের মিনিটে, তারপর 60 দিয়ে ভাগ করলে আবার আসবে আমাদের কি ঘন্টায়। ঠিক আছে, দেখো এগুলি অ্যাকচুয়ালি আমাদের ভারত এখানে হতো। ঠিক আছে, 60 × 60 এভাবে করলে হতো, কিন্তু এখানে যদি করি আমরা তো উপরেই চলে যাবে আবার। ঠিক আছে, তাই আমি একবারেই উপরে লিখে ফেললাম। ঠিক আছে সবাই, এবার দেখো আমরা ক্যালকুলেশন করছি, এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটা, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2, ঠিক আছে, এটা দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত আসছে আমাদের 15 × 3 = 45 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে আনসার হবে আমাদের সি। ক্লিয়ার? আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে যে একটি নৌকার স্রোতের অনুকূলে পি থেকে কিউ এবং স্রোতের প্রতিকূলে কিউ থেকে পি যাতায়াতে 3 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি আমাদের ধরি এটা হলো আমাদের পি, এটা হলো আমাদের কিউ। ঠিক আছে, আমাদের স্রোত কি, যদি স্থির জলে নৌকার বেগ কত হলো আমাদের, বেগ সমান কত হবে আমাদের 4। ঠিক আছে, এবার দেখো যদি আমরা ধরি স্রোতের বেগ কি হবে সমান ধরো ভি। ঠিক আছে, তাহলে স্রোত যদি আমার এখান থেকে এদিকে হয় তাহলে পি থেকে কিউ, ঠিক আছে, পি টু কিউ আমার কি হবে মোট বেগ সমান হবে 4 + ভি। ঠিক আছে, এবার দেখো কিউ টু পি যদি হয় মোট বেগ কি হবে আমাদের 4 - ভি হবে। ঠিক আছে, তো এবার দেখো মোট দূরত্ব যদি ধরি আমি পি কিউ সমান হবে আমাদের ধরলাম ডি। ঠিক আছে, তাহলে আমি পি টু কিউ, ঠিক আছে, পি টু কিউ প্লাস কিউ টু পি, ঠিক আছে, কিউ টু আমি পি যদি যাই, তাহলে কতটুকু সময় লাগবে, এখানে সময় কতটুকু, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ মানে 4 + ভি প্লাস ডি 4 - আমাদের ভি। ঠিক আছে, এটা হলো কি স্রোতের প্রতিকূলে আর এটা হলো আমাদের স্রোতের অনুকূলে, তাদের বেগ কত হয়ে যাবে, টোটাল দূরত্ব সময় কত হবে আমাদের 3। ঠিক আছে, এখান থেকে আমরা যদি করি এখানে কত আসবে আমাদের 4 + বি × 4 - বি মানে 4² - ভি²। উপরে আমাদের কি চলে আসবে আমাদের, দেখো ডি ইন্টু আসবে আমাদের 4 - বি আর এখানে আসবে প্লাস ডি ইন্টু 4 + ভি। ঠিক আছে, সমান 3। দেখো এখানে ক্যালকুলেশনে উপরে আসবে আমাদের 8 ডি বাই নিচে আসবে আমাদের 4² - ভি² = 3। দেখো এটা কি আমাদের দুটি চলরাশি, দ্বিচল বিশিষ্ট সমীকরণ চলে আসলো। ঠিক আছে, মনে রাখবে এইরকম পরিস্থিতিতে আমাদের ডি অথবা বি দুইটা থেকে যে কোনো একটা আমাদের দিতে হবে, আদারওয়াইজ আমরা বের করতে পারবো না, একটাকে কনস্ট্যান্ট ধরে তারপর আরেকটাকে করতে লাগবে। ঠিক আছে, এমত অবস্থায় আমরা বলতে পারি যে আমরা প্রদত্ত তথ্য যথেষ্ট নয়। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে যে 144 সংখ্যাটির মোট গুণনীয়কের সংখ্যা, এটা আমরা কিভাবে করব, দেখো প্রথমে 144কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, কিভাবে করব, 2 দিয়ে ভাগ, 7, 2, আবার 2 দিয়ে 36, আবার 2 দিয়ে কত আসবে আমাদের 18, 18কে আবার 2 দিয়ে 9, 9কে 3 দিয়ে 3। ঠিক আছে, অর্থাৎ আমি
144 সমান সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 কেন, কয়টা 2 আছে, 4টা 2 ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মোট গুণনীয়কের সংখ্যা। গুণনীয়কের সংখ্যা কি ব্যবহার করব, মোট গুণনীয়কের সংখ্যা, গুণনীয়কের সংখ্যা সমান সমান, দেখো মৌলিক উৎপাদকগুলির যে আমাদের পাওয়ার, ঠিক আছে, বা মৌলিক উৎপাদকের সংখ্যার কত আছে, 2 আছে, কয়টা আমাদের, 4টা, সেটার সঙ্গে আমরা 1 যোগ করব ইন্টু আমাদের 3 টু দি পাওয়ার কত আছে 2, 2 প্লাস 1 ইন্টু করে দেবো এই দুইটা। তাদের যে পাওয়ারগুলি থাকবে বা ঘাতে যা থাকবে, ঘাতের পরবর্তী সংখ্যা দুইটার যোগফল, গুণফল হবে আমাদের মোট গুণনীয়কের সংখ্যা। তাও অর্থাৎ কত হবে, 5 ইন্টু 3 ইকুয়াল টু 15। ঠিক আছে, অর্থাৎ আমাদের 144কে আমরা মোট কয়টি, 15টি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, এর সরলতম মান। এর সরলতম মান কিভাবে বের করব, একটু লক্ষ্য করো। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে কত আছে, 7.84 ইন্টু 7.84 মাইনাস 2.16 ইন্টু 2.16 বাই আসবে আমাদের 7.84 মাইনাস 2.16। ঠিক আছে, তাহলে এটাকে কত কিভাবে লিখতে পারি, দেখো এই দুইটা মিলে কি আমাদের একটা স্কোয়ার হয়ে যাবে, এই দুইটা মিলে একটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, 7.84 স্কোয়ার মাইনাস 2.16 হোল স্কোয়ার। ঠিক আছে, নিচে আছে 7.84 মাইনাস 2.16। ক্লিয়ার। এবার দেখো এখানে এটা কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে কত আসবে আমাদের উপরে আসবে 7.84 প্লাস 2.16 ইন্টু 7.84 মাইনাস 2.16 বাই 7.84 মাইনাস 2.16। তাহলে দেখো এটা ক্যান্সেল, থাকবে কি আমাদের শুধুমাত্র 7.84 প্লাস 2.16। ঠিক আছে, আচ্ছা সে সঙ্গে আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে শেষে কি আছে, ভাগ 0.5। ঠিক আছে, এটা এখানেও থেকে যাবে ভাগ 0.5। ঠিক আছে, তাহলে এখানে থাকবে ভাগ 0.5, এখানেও ভাগ 0.5। আচ্ছা, এই দুইটাকে যোগ করলে আসছে দেখো 10। ঠিক আছে, আর ভাগটাকে আমি গুণ করে নিই, গুণ করলে দেখো এটাকে যদি ভাঙায় নিচে আসবে 10, উপরে থাকবে 5। ঠিক আছে, এটাকে আমি দশমিকটা যদি সরিয়ে নিই তাহলে কি নিচে 10 আসবে, তাহলে এখানে যদি লিখি 10, নিচে আসবে 5, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2, আমাদের কত থাকছে দেখো তো, আমাদের থাকছে 10 ইন্টু 2 মিনস 20। তাহলে আমার আনসারটা কি হবে, আমাদের 20A। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে, যে এই সংখ্যাটির ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে বের করবো, দেখো 56953 তার ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা। এর জন্য আমরা কি করতে লাগবে, প্রথমে দেখো এটাকে আমরা জোড়া বানাবো। ঠিক আছে, তারপর দেখো আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে এর থেকে ছোট কিন্তু পূর্ণবর্গ, কত হলো 2, 2 এর স্কোয়ার কত আমাদের 4, অর্থাৎ বিয়োগ করলে কত থাকবে 1। এবার এর দ্বিগুণ এখানে বসাবো 4। এবার এখান থেকে আমার দুইটা সংখ্যা নামবে 6, 9। এবার দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো, আবার সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করব, এটা থেকে ছোট আসবে। ঠিক আছে, যেমন দেখো 3, তাহলে 3 বসালে 3 3 9 বা 3 ইন্টু 3 9, তারপরে 3 ইন্টু 4 12। ঠিক আছে, তাহলে আমাদের কত থাকছে এখানে 0 থাকছে, এখানে আমাদের 40। তারপর দেখো এখানে আবার এটার ডাবল,
ঠিক আছে, 23 ডাবল কত 46। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা আমাদের এইটা সংখ্যাটার নাম হলো 53, এর থেকে ছোট হবে। দেখো আমি বসাই এখানে 8, ঠিক আছে, তাহলে কত আসলো 8, 8 বসালে কি হবে 6টা, সরি 8 ইন্টু 8 64, 4 হাতে থাকবে কত 6, তারপরে 8 ইন্টু 6 6টা 48, 48 আর 6 কত 54, 54 এর 4 থাকবে কত আমাদের 5, ঠিক আছে। তারপরে দেখো 4টা 32 আর 5-এ কত হবে 37, ঠিক আছে 37। তাহলে বিয়োগ করলে আমার কত থাকছে, এখানে হলো 9, এখানে হলো 0, এখানে হলো 3। অর্থাৎ দেখো এই সংখ্যাটা আমার এটা থেকে ছোট চলে আসছে, অর্থাৎ আর ভাগ করা যাবে না। এখন দেখো আমাদের এই 238 এর যে বর্গ এই সেইটাই হবে আমাদের এই যে এর যে 56 বা 56,953 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এটার পূর্ণবর্গ সংখ্যা কত আসবে, এটার পূর্ণবর্গ সংখ্যা আসবে দেখো 8 ইন্টু 8, মানে 8 যদি থাকে, এককের ঘরে যদি 8 থাকে তার বর্গেতে কত থাকবে 4, মনে থাকবে তো, এটা আমরা ক্লাসে করেছি, ঠিক আছে। যে আমার এখানে আনসারটা কি হবে এ হবে, কারণ 6 তো হবেই না, এটা তো আগেই হবে না, কারণ দেখো যদি কোনো সংখ্যার এককের ঘরে 3, 2, 7 এবং 8 থাকে তখন ওই সংখ্যাগুলি কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না। ক্লিয়ার? তারপর দেখো তাহলে আমাদের এটাও হবে না, আমাদের 8 যদি থাকে তার এককের ঘরের সংখ্যাটি কত হবে আমাদের 4, ঠিক আছে। ক্লিয়ার? তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে যে 63, 138 এবং 228 কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এক্ষেত্রে দেখো একই ভাগশেষ থাকবে, আমরা একটা আছে অঙ্কের মধ্যে মনে রাখবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ঠিক আছে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, এটা দিয়ে আমরা করব ট্রায়াল মেথড। কিভাবে আমরা উত্তর থেকে বা অপশান থেকে বার করব। এখান দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি 63, ঠিক আছে, নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে তার মধ্যে একটা ভাগশেষ থাকবে সুন্দর, দেখো 25 দিয়ে ভাগ করলে আমার কত থাকবে সে 50, 13 থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? এবার দেখো এটাকে যদি 25 দিয়ে ভাগ করি কত থাকবে 120, 25 দিয়ে ভাগ করলে 125 হবে, থাকবে কত আমাদের 125 হলে আমাদের থাকবে 13, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তীটা 228, ঠিক আছে, এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি আমাদের থাকবে কত 3, তাহলে এটা আমার হবে না, ঠিক আছে। তারপর দেখো আমরা একটা সুন্দর বলতে পারছি, আমি 15 দিয়ে যদি ভাগ করি, একটু লক্ষ্য করো 4 15 60, আমি এটাকে যদি ভাগ করি 135, 9, ঠিক আছে, 15 ইন্টু 4 আসছে কত 60, ভাগশেষ থাকছে 3 প্রথমটার মধ্যে। তারপর দেখো 15 ইন্টু 9 আসছে কত 135, ভাগশেষ কত থাকছে 3 পরবর্তীটার ক্ষেত্রে, এটা হলো 138, এটা হলো আমাদের 63, ঠিক আছে। তারপরটা দেখো 228, এটা দেখো 15 ইন্টু 15 কত আমাদের 225, ঠিক আছে, এখানে কত থাকছে ভাগশেষ 3। ক্লিয়ার? দেখো আমরা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে যে এই সংখ্যাগুলি দেখলে আমাদের বলতে পারবো আমরা যে এটা আনসার সি হবে। কিভাবে 15 দিয়ে ভাগ করলে সবগুলির ক্ষেত্রে আমাদের থাকবে কত ভাগশেষ 3। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, বলা আছে 1100 জন বালক এবং 900 জন বালিকার কোনো পরীক্ষায় বসেছিল, 50% বালক পাশ করে এবং বালিকা 40% ফেল করে। ওই পরীক্ষায় বালিকা 40% পাশ করে এবং বালক 50% পাশ করে, তাহলে ওই পরীক্ষায় পরীক্ষার্থীর ফেল করার শতকরা হার। তাহলে দেখো বালক ফেল করে কতজন, বালক ফেল করে সমান সমান 50% অফ কার 1100, ঠিক আছে। এর মধ্যে এটা যদি আমরা বার করি 1100 এর 50% কত আসবে আমাদের 550, ঠিক আছে। তারপর দেখো বালিকা,
বালিকা কতজন ফেল করে? 60%। ঠিক আছে, 60% অফ কার? 900। ঠিক আছে, এটা কত আসবে আমাদের? দেখো 60/100 ইন্টু 900, 6×9=54,540। তাহলে দেখো টোটাল ফেল, মোট ফেল কত? মোট ফেল কত হলো আমাদের? 550, 540। ঠিক আছে, তাহলে কত আসলো আমাদের? 1090। ঠিক আছে, তাহলে দেখো শতকরা পরিমাণ কি হবে আমাদের? মোট কতজন আছে টোটাল শিক্ষার্থী বা ছাত্রছাত্রী? 2000। কেন? 1100 প্লাস 900। ঠিক আছে, 1100 প্লাস 900, 2000। উপরে কত? 1090 ছাত্রছাত্রী ফেল করে এতজন, পার্সেন্ট 100%। তাহলে কত আসছে দেখো? 0 0 ক্যান্সেল, এখানে 2 0, এখানে 2 0 ক্যান্সেল। এবার দেখো 2 দিয়ে 109কে 2 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 54.5%। ঠিক আছে, অর্থাৎ আমাদের অপশন এ হলো আনসার। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? যে যদি 4758 টাকা এ বি সি এর মধ্যে কিভাবে দেওয়া আছে? 1/4:1/5 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে বি এর প্রাপ্য। দেখো এটাকে আগে আমরা মোট অংশটাকে ভাগ করব। ঠিক আছে, মোট অংশটা প্রথমে বার করব। মোট অংশ সমান সমান কি হবে আমাদের? মোট অংশ সমান সমান 1/2 প্লাস 1 প্লাস 1/4 প্লাস 1/5। ঠিক আছে, এটা আসছে আমাদের লসাগু কত আসছে? 20। ঠিক আছে, 20 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 10 প্লাস 20 প্লাস 5 প্লাস 4, তাহলে আসছে আমাদের 39/20। ওকে, এবার দেখো বি এর প্রাপ্য টাকা কত হবে আমাদের? প্রথমে দেখো বি এর কতটুকু অংশ? বি এর অংশ হলো 1। টোটাল মোট অংশ কতটুকু? 39/20। ঠিক আছে, মোট টাকার পরিমাণ কত? গুণ হয়ে যাবে 4758। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে দেখো? এটা কি আমাদের দিগবাজি খেয়ে হয়ে যাবে 20/39 ইন্টু আমার কত আসবে? 4758। ঠিক আছে, এটাকে দেখো 3 দিয়ে কাটলে 13, এটাকে দেখো 3 দিয়ে কাটলে 1 1, কত আসবে? হাতে থাকবে 1 1 এর সাথে 17 17 5। ঠিক আছে, 15 2 25, 3 8 24, হাতে থাকবে 1 18 6। এবার দেখো 13 দিয়ে যদি এটাকে ভাগ করি, 13 দিয়ে এটাকে ভাগ করলে আসবে আমাদের কত? 1। ঠিক আছে, 1 থাকবে 2 28 2 2। ঠিক আছে, তাহলে আসছে আমাদের কত আনসার? 20 ইন্টু 122 আসছে আমাদের কত? 2 ইন্টু 2440। এত টাকা হলো কি আমাদের বি এর অংশ। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হলো আমাদের বি এর যে প্রাপ্য টাকা। ঠিক আছে, তারপর দেখো আমাদের পরবর্তী একটি প্রশ্ন খুব সুন্দর বলা আছে, 5টি ফলাফলের গড় মান হলো 10। ঠিক আছে, 5টি যে কোনো সংখ্যার ফলাফল হলো 10, এদের প্রথম দুটির গড় হলো 5, শেষের দুটির গড় হলো 13। আমরা যা দেওয়া আছে একটু লিখি 5টি ঠিক আছে, 5টি সংখ্যার গড়, আমি সংখ্যাই ধরলাম, হ্যাঁ, সংখ্যার গড় সমান সমান 10। সুতরাং 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 ইন্টু 10 সমান সমান 50। ওকে, তারপর দেখো প্রথম দুটি, ঠিক আছে, প্রথম দুটি সংখ্যার গড় কত? 7। তাহলে সুতরাং
প্রথম দুটি সংখ্যার সমষ্টি কত হবে? সমান সমান হবে 14। তারপর শেষের দুটির গড় সমান সমান 13। তাহলে সমষ্টি কত হবে? 26। ঠিক আছে, তাহলে দেখো কি হয়েছে, আমি ধরলাম তৃতীয় সংখ্যা কত? তৃতীয় সংখ্যা সমান সমান x। তাহলে দেখো প্রথম দুটি সংখ্যা সমষ্টি কত? 14। তৃতীয় সংখ্যা কত? x। শেষের দুটি সংখ্যা সমষ্টি কত? 26। টোটাল সমষ্টি কত? 50। তাহলে কত চলে আসলো? x সমান সমান আসলো আমাদের 10। ঠিক আছে, মনে থাকবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, রামকিষান একটি দ্রব্য বিক্রি করে 6% লাভ করে। দ্রব্যটি যদি সে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, তবে তার লাভ হতো 10% লাভ হতো। তাহলে তার ক্রয় মূল্য হবে, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, যে সে যদি 6% লাভ করে তখন হলো মূল্য একটা, ঠিক আছে। যদি 10% লাভ করে তাহলে তার, ধরলাম এখানে হলো আমাদের ওয়াই, ঠিক আছে, 10% লাভ করলে কত আসে? ওয়াই প্লাস 200। তাহলে কতটুকু বৃদ্ধি পেল? 200। কত পার্সেন্ট বৃদ্ধি পেল? আমাদের 4%। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, ঠিক আছে, 4% অফ ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? আমি ধরলাম ক্রয় মূল্য আমার এক্স, ঠিক আছে, আমরা ধরলাম ক্রয় মূল্য কত হলো আমাদের? ক্রয় মূল্য সমান সমান এক্স, ঠিক আছে। এক্স সমান সমান কি হবে আমাদের? 200। 4% বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে 4%, আর টোটাল কত? 200। তাহলে আমাদের কত আসবে আমাদের এখানে ক্যালকুলেশনটা? 4/100 ইন্টু এক্স ইকুয়াল টু 200। ঠিক আছে, এবার দেখো তাহলে এক্স সমান সমান কি? সরি 2000 না, এখানে 200 হবে, ঠিক আছে, এখানে আমাদের 200 হবে। 200/4 ইন্টু 100, ঠিক আছে। এখানে দেখো এটা দিয়ে এটাকে কাটলে আমাদের আসছে কত? 25, ঠিক আছে, 50, অর্থাৎ 5000 হলো আমাদের কি ক্রয় মূল্য। কত হলো আমাদের আনসার? এ। রামকিষান কত টাকা দিয়ে কিনেছিল, বা ক্রয় মূল্য কত হলো আমাদের? ক্রয় মূল্য হলো আমাদের 5000, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন। বিয়ের সময় এক ব্যক্তির বয়স তার স্ত্রীর বয়সের চেয়ে 6 বছর বেশি ছিল, কিন্তু বিয়ের 12 বছর পর ওই ব্যক্তির বয়স তার স্ত্রীর বয়সের 6/5 গুণ হলো। আচ্ছা, বিয়ের সময় তাদের বর্তমান বয়স কত হবে? দেখো আমি ধরি বিয়ের সময়, ঠিক আছে, বিয়ের সময় স্ত্রীর বয়স কত? সমান সমান এক্স। তাহলে স্বামীর বয়স কত হবে? স্বামীর বয়স সমান সমান হবে এক্স প্লাস 6, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো 12 বছর পর, ঠিক আছে, স্ত্রীর বয়স কত হবে? এক্স প্লাস 12। তাহলে স্বামীর কত হবে? সমান সমান এক্স প্লাস 6 প্লাস 12, অর্থাৎ এক্স প্লাস 18। এবার দেখো এটি কিউ, প্রশ্নের মধ্যে কি বলা আছে? কি 12 বছর পর তার যে স্বামীর যে বয়স কত? এক্স প্লাস 18। এই দেখো এখানে 18 হবে, এখানে এক্স প্লাস 18 হবে। 18 সমান সমান হবে 12 বছর পর ওর স্ত্রীর যা বয়স ছিল কত? এক্স প্লাস 12। এটা কত হবে আমাদের? 6/5 গুণ, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা
গুণ করি তাহলে দেখো এটাকে গুণ করব 6x প্লাস 6 × 72 সমান সমান 5x মাইনাস প্লাস 90, অর্থাৎ x 6x মাইনাস 5x হলো x সমান সমান 90 মাইনাস 72 অর্থাৎ 18, অর্থাৎ স্ত্রীর বয়স ছিল কত? স্ত্রীর বয়স কত? 18, স্বামী 18 প্লাস 6 অর্থাৎ 24, তাহলে আনসার হবে আমাদের কি সি। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে। 1 গ্যালন জলের ওজন 10 পাউন্ড। ঠিক আছে, 1 গ্যালন জলের ওজন কত? 10 পাউন্ড। ঠিক আছে, বলা আছে 1 লিটার জলের ওজন 1 কিলোগ্রাম। তাহলে যদি 1 কিলোগ্রাম জলের ওজন বা 1 কিলোগ্রাম জল 2.2046 পাউন্ডের সমান হয়, তবে 1 গ্যালন জলের মান কত হবে? ঠিক আছে, অর্থাৎ আমি যদি সরাসরি বলি 10 পাউন্ড সমান সমান কত লিটার, এটা হলো আমাদের মূল প্রশ্ন। ঠিক আছে, এটা হলো আমাদের মূল প্রশ্ন, 10 পাউন্ড সমান সমান কত লিটার। তারপর দেখো যেটা গিভেন দেওয়া আছে 2.2046 পাউন্ড সমান সমান কি 1 কেজি। ঠিক আছে, সমান সমান 1 লিটার। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি বলি 1 পাউন্ড সমান সমান 1/2.2046 লিটার। ঠিক আছে, তাহলে 10 পাউন্ড সমান সমান কত হবে? 10/2.2046 এত লিটার। ঠিক আছে, এবার এটাকে কিভাবে করব? 10/2.2046, একটু দেখো এটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি আমার 5-এর থেকে কম আসবে কিন্তু 4-এর থেকে বড় আসবে, অর্থাৎ আমার অপশন বি হবে আনসার। ঠিক আছে, কেন? দেখো আমি যদি 4 আসে তাহলে 2.5 দিয়ে ভাগ করলে 4 আসবে। ঠিক আছে, কিন্তু 2 দিয়ে ভাগ করলে আসবে কত? আমাদের 5। তাহলে এমন একটা মান আসবে যেটা 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে বড়, অর্থাৎ এটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন, কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ দ্বিগুণ করলে এর ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? তারপর দেখো প্রথম দেখো একটি বর্গক্ষেত্র, আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি কত হবে? আমাদের ক্ষেত্রফল সমান সমান হবে a স্কয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, এবার আমি দ্বিগুণ করলাম অর্থাৎ বাহুর পরিমাণ আমি বৃদ্ধি করলাম, এটা হলো আমাদের a, এটা হলো আমাদের 2a। এখন ক্ষেত্রফল আমাদের কি হবে? সমান সমান 2a হোল স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ 4a স্কয়ার। তাহলে শতকরা পরিমাণ কি হবে আমাদের? শতকরা পরিমাণ হবে আমাদের বর্তমান যে মানটা কত 4a স্কয়ার বাই অরিজিনাল কত ছিল? প্রথমে কত ছিল? a স্কয়ার ইন্টু 100%। স্কয়ার স্কয়ার কাটা থাকলে তাহলে কত হবে আমাদের? 400%। ঠিক আছে, তাহলে আনসার হবে আমাদের সি, 400% আমাদের বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে এর মান কত হবে। দেখো আমরা এখানে একটা জিনিস শিখব, 0.49 ইন্টু 0.0256 বাই 0.0064 ইন্টু 6.25। কি দেখো মনে রাখবে, রুটের ভিতর যদি আমার এটা দেখো আমাদের কি 7 স্কয়ার, অর্থাৎ এটার কি রুট বা আমাদের বর্গমূল কত হবে? 7। রুটের ভিতরে কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে, তাহলে রুটের বাইরে আমার 1 ঘর আগে দশমিক থাকবে। এই ট্রিকটা মনে রাখবে। এখানে দেখো কয়টা আছে, এটা হলো আমাদের কি কিন্তু 16 কি আমাদের স্কয়ার। ঠিক আছে, কিন্তু কয় ঘর আগে দশমিক আছে? 4 ঘর আগে, তাহলে রুটের বাইরে আমাদের 2 ঘর আগে হয়ে যাবে। ঠিক আছে, সেম দেখো এটা হলো আমাদের 8, কিন্তু এটা কি 4 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক হবে আমাদের, অর্থাৎ 0.08 হবে।
ইন্টু এটা হবে কি আমাদের 25 স্কোয়ার, তাহলে হবে কি 2.5। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি কাটি, দেখো এখানে আমাদের কত আসছে একটু 7 ইন্টু 16, এখানে দেখো 0.08 এর জন্য উপরে যাবে 100 ইন্টু 2.5 এর জন্য যাবে 10, নিচে আসবে দেখো 0.7 এর জন্য আসছে 10, উপরে যাবে আবার 0.16 এর জন্য আসছে 100 ইন্টু 25, অর্থাৎ 100 ক্যান্সেল, 10 ক্যান্সেল। আমি দেখো এখানেও করতে পারতাম, এখানে দশমিকের পর এক ঘর, এখানে এক ঘর বাদ, এখানে 2 ঘর, এখানে 2 ঘর বাদ, আমি শর্টকাটে এখানে কাটাকাটি করতে পারতাম। ঠিক আছে, তারপর দেখো আমরা করলাম, আমাদের নিচে থাকবে আরেকটা 8। ঠিক আছে, 8 দিয়ে এটা কাটলে কত 2, অর্থাৎ 14/25। ঠিক আছে, 14/25 করলে কত আসছে দেখো তো, 14 0 দশমিক দিয়ে 0, অর্থাৎ আসছে আমাদের 5, 125, অর্থাৎ আনসার হয়ে যাবে আমাদের 0.56। ঠিক আছে, ক্লিয়ার? আমরা এখানে আসবে 1506150। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা সমান সমান মনে রাখবে 101। ঠিক আছে, আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 97। এগুলি আমরা ক্লাসে করেছি বা করব, মনে রাখবে। তাহলে তাদের অন্তর কত হবে? অন্তর সমান হবে 101 মাইনাস 97, অর্থাৎ 4। তাহলে 68 উত্তর কত হবে আমাদের? সি। কত আমাদের? 4। ঠিক আছে, ক্লিয়ার? তো এই পর্যন্তই আমাদের 2017 পেপার 1-এর অঙ্ক থাকবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওগুলি শেয়ার করবে এবং লাইক ও কমেন্টের মধ্যে জানাবে আমাদের বিশেষ কোনো টপিক যদি তোমাদের আলোচনা করতে লাগে। ধন্যবাদ।